স্বাধীনতা সংগ্রামী বিশ্বনাথ মল্লিকের স্মরণসভা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো নৈহাটির সমরেশ বসু কক্ষে। ঐক্যতানের দ্বিতলে সমরেশ বসু কক্ষে স্বাধীনতা সংগ্রামী বিশ্বনাথ মল্লিকের 105তম জন্মদিন স্মরণে শুভ সূচনা করলেন অতিথি ডক্টর বাঁধন সেনগুপ্ত এবং উদ্বোধক ছিলেন শ্রী স্বপন মৈত্র, বিশিষ্ট প্রাবন্ধিক। এছাড়া উপস্থিত ছিলেন রবীন্দ্র ভারতী সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায়, শিক্ষারত্ন পশ্চিমবঙ্গ সরকারের ডক্টর কিংসুমি চক্রবর্তী, কবি শ্রীমতী মীনা সাহা, কবি শ্রী দেবব্রত ভট্টাচার্য। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কৃষ্ণা মল্লিক সাহা, সম্পাদিকা রৈবিক, কসবা কোল পার্ক। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল, চ্যানেল, সোশ্যাল মিডিয়ায়, অনলাইন বার্তায় প্রশান্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। নমস্কার করো। শ্রদ্ধেয় বিশ্বনাথ মল্লিকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছে। সকলকে প্রণাম, শুভেচ্ছা। আমরা একটি মল্লিকের তরফে কবিগুরুর সন্দেশপত্রের গান পরিবেশন করি। মুকুলদা চলে আসুন, চলে আসুন আপনি ওই পাশ দিয়ে। ওই পাশ দিয়ে, ওই পাশ দিয়ে, ওই পাশ দিয়ে। ঠিক আছে, শুনি। আচ্ছা, আপনার বাকি আছেন দু একজন? আপনি চলে আসুন মুকুলদা। এটাকে শেষ করতে হবে আমাদের। আমারটা আরবান টাইমস। আচ্ছা, দেশলাইটা করবো। চিনতে পেরেছেন? আরবান টাইমস। এখানে নামটা কিছু না। হ্যাঁ, আরবান মানে শহরের। আমি শহরের খবর। দারুণ ছবি উঠছে। ও চলছে পুষ্পাঞ্জলি নিবেদন বা শ্রদ্ধাঞ্জলি নিবেদন। আমরা যাই করি না কেন, অশ্বনী পত্রিকার সম্পাদক সম্মানীয় মহন্ত দাশগুপ্ত আছেন আমাদের মধ্যে, সাংবাদিক কিশোর কুমার সাহা, আরবান চ্যানেলের যিনি সাংবাদিক কিশোর কুমার সাহা। পছন্দ বললেন খুব গুরুত্বপূর্ণ কথা। আর সবচেয়ে সৌভাগ্যই যে এখান থেকে মাত্র কয়েক হাত দূরেই অনুশীলন দলে যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, তার জন্মস্থান, তার বাসস্থান এবং তার মূর্তি সামনে দেখবেন রয়েছে। নানা কারণেই গুরুত্বপূর্ণ আজকের দিকে, কারণ আজকের দিনে আরেকজন এমন মানুষকে সম্বর্ধনা বা স্মরণ করা হচ্ছে যিনি তার সঙ্গে জড়িত। আমি ব্যক্তি প্রসঙ্গে বললেন তো, ব্যক্তি প্রসঙ্গে একটু বলিনি যে আমি আরও যারা এই জাতীয় কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের সম্পর্কে একটা বিশেষ শ্রদ্ধার কথা আমি ভাবি। কেননা আমাদের বাড়িতে আমার পিতৃদেব, তিনি যৌবনে সুভাষচন্দ্রের সঙ্গে বেরিয়ে গিয়েছিলেন বাড়ি ছেড়ে, লেখাপড়া ছেড়ে অনুশীলন দলে যোগদান করেছিলেন এবং পিতৃদেবের বন্ধু বিনয় বাদল দীনেশের মধ্যে যে দীনেশ ঢাকা মেডিকেল কলেজে তখন ছাত্র, তার বন্ধুত্ব হয় এবং পরবর্তীকালে যে ফাঁসির রস হয় আমার পিতৃদেবেরও হয়েছিল। সৌভাগ্যক্রমে বিলেতে গান্ধীজির সঙ্গে কনফারেন্সের সুবাদে তারা মুক্তি পান, তাদের সেলুলার জেল থেকে পাঠিয়ে দেওয়া হয় আবার এখানে। কাজে এই সূত্রগুলো আছে, অন্য ব্যাপার। ওই ব্যক্তিগত এই জায়গায় আমি ফ্ল্যাশব্যাকের মতো আবার চলে আসছি বিশুদার কাছে। বিশুদা বলতে বিশ্বনাথ মল্লিক। এখন বিশুদার ব্যাপার হচ্ছে, বিশুদা সাধারণ চোখে দেখা যেমন মানুষ এরকম থাকে, তার থেকে একটু আলাদা। চালি চলনে, কথায় বার্তায়, ইচ্ছায়, রুচিতে, চলনে, বলনে। একদিন শুনলাম বিশুদা সমরতাকে সঙ্গে নিয়ে
চলে আমার তো বলিনি আগে এত কথা যে বলছি বুড়ো মানুষের মতো, আমরা একটু সামান্য বয়স হয়েছে, সেই জন্য এই স্পর্ধাটা দেখাচ্ছি। আমার 83 বছর এখন বয়স। যাই হোক, তা সেই জন্য বলছি যে একদিন হঠাৎ শুনলাম বিশুদ্ধা চারাপুরে চলে গেছেন। সামনে এগিয়ে এসো। এটা ফরমাল সভা নয়, এটা আমাদের আন্তরিক একটা মিলন মেলা বলতে পারো। তা সেইখানে সমরেশদার সঙ্গে উনি চারাপুরে ঘুরে বেড়াচ্ছেন। কেন না, চারাপুরে হর ভট্টাচার্য হচ্ছেন তার মালিক। এই হর ভট্টাচার্যের একটা বিরাট গোলাপ বাগান ছিল, এত বড় বাগান যে সেই বাগান থেকে এই গোলাপ যেত গ্লোব নার্সারিতে নিয়মিত বিক্রি হতো আর কি। তা গিয়ে দেখলাম দুজন মিলে দিব্যি একেবারে গলায় গলায় ভাব, তারা ঘুরে বেড়াচ্ছেন, গাছটা চেনানো হচ্ছে কোন গোলাপের কি চেহারা, কোন গোলাপ কখন হয়, কোন গোলাপ বেশি হয়, লাল গোলাপ, কালো গোলাপ, হলুদ গোলাপ, এই নিয়ে আলোচনা হচ্ছে। কাজে দুজন মানুষ, একজন লেখক আর আরেকজন লেখক নয়, তিনি শিকারী। বিশুদার বড় পরিচয় আমরা তখন শুনলাম যে উনি দারুণ একজন বড় শিকারী, বাড়িতে বন্দুক টন্দুক আছে। এবং যখন কল্যাণীতে কংগ্রেস অধিবেশন হয় 53-54 সালে, আপনারা জানেন, সেই সময় আমরা স্কুলে পড়ি। আমি বোধ হয় তখন 7-7 পড়তাম এরকম। সেই সময় জওহরলাল নেহরু কাঁচাপাড়াতে একটা এয়ারপোর্ট ছিল, এখন আছে মিলিটারি এয়ারপোর্ট, কেন্দ্রের কাছে। আমরা গিয়েছিলাম, তখনকার দিন এত রেস্ট্রিকশন ছিল না, আমরা যেখানে প্লেন নামবে সেই জায়গায় সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছি। এবং আমাদের পাশেই দাঁড়িয়ে রয়েছে আরেক ভদ্রলোক, অর্থাৎ ডক্টর বিধানচন্দ্র রায়, উনি রিসিভ করার জন্য দাঁড়িয়ে রয়েছে। বাবা জান আর দিন অকল্পনীয়। যাই হোক, ঢুকতে তো নয়, এলেন উনি, তারপর উনি গাড়ি করে কল্যাণীতে গেলেন ওই বাগমোড়। এবং সেবার বিশুদার কি ব্যস্ত। তারপরে শুনেছিলাম আমাকে নানুদা বলেছিলেন, তিনি আরেকজন মানুষ, লেখক সুব্রত মুখোপাধ্যায়ের বাবা সত্যনারায়ণ মুখোপাধ্যায়, তাকে আমরা নানুদা ডাকতাম। উনি ছিলেন আবার এই ভক্ত, বিশুদার ভক্ত। উনি ছিলেন টেলিফোনসের ইঞ্জিনিয়ার, যৌবনে ফুটবল খেলতেন কলকাতার মাঠে, পরবর্তীকালে স্পোর্টসম্যানও ছিলেন, খ্যাতিও ছিল, নানা রকম এসবই থাকতেন। তিনি বললেন যে বিশুদার নাকি তিনি কিছুদিন ওই সময় চেলা হয়েছিলেন, অর্থাৎ ওই বিশুদার সঙ্গে সে ঘুরে বেড়াতেন। বললে এটা ধর তুই, বলে একটা আনসার হাতে দিলেন। এবং সেই সময় আমরা শুনেছিলাম প্রায় গোটা 3-4 চিতা বাঘ ওই কল্যাণী যেখানে এখন শহর হয়েছে ওইখানে মারবার জন্য বিশুদাকে বায়না করা হয়েছিল যে তুমি আসবে। এবং তখনকার যারা নেতৃবৃন্দ তারা সবাই ভালোবাসতেন, সম্মানও জানাতেন, ওইগুলো এলো। এবং বিশুদার এটাই তো তখন কাজ। এবং সেইবার কংগ্রেস অধিবেশন শেষ হয়ে গেল। তারপরে তো উনি নানা কারণেই বিখ্যাত ছিলেন। আমি তখন খুঁচিয়ে একদিন কৃষ্ণাকে বললাম যে কাজ কর না, কৃষ্ণার সঙ্গে পরিচয় কি করে, এটা আবার একটা বলা দরকার। কৃষ্ণার সঙ্গে পরিচয় হলো নৈহাটিতে, এইখান থেকে 3টে বাড়ি পরেই সমরেশ বসু থাকতেন। সেই বাড়িতে একটা আমাদের গানের স্কুল করেছিলাম ফাল্গুনি বলে। সেইখানে একদিন গেছি, সমরেশ বসু স্ত্রী আমার বলুন, তোমাদের হালিশহরের মেয়েরা আমাদের গান শিখতে আসে, আলাপ করিয়ে দিল। করে 2টি মেয়েকে আমাকে আলাপ করিয়ে দিল। 2টি মেয়ে এখানে আজকে হাজির আছে, একটি কৃষ্ণা, একটা ভীমা। তা যাই হোক, এরাও গান শিখতে আসে। এই সুবাদের পরিচয়। এবং সেই সুবাদের পরিচয় এই সমরেশদাও একজন ধরে ওই বিজনের বাড়িতে চলে গিয়েছিল। এবং বর্গীয় একদিন গিয়েছিলেন এবং এত দীর্ঘ সময় ধরে গান শুনেছিলেন। আমার জীবনে আমি বহু শিল্পীর কাছাকাছি আসার সুযোগ পেয়েছি। এবং অহংকারের ব্যাপার হবে না যদি আমি বলি, আমার সৌভাগ্য হয়েছিল ইন্দুবালা, আঙুরবালা, কমলা জুড়িয়া, রাজধানী দেবী, কালোবাবু, মানে আমাদের বিশ্বদেব, পরবর্তীকালে জ্যোতিন্দ্র মৈত্র, এরকম সকলকে আমি দেখেছি কাছাকাছি। এবং সবার সঙ্গেই এই বাড়িতে এনে তাদের সমর্থনা দেওয়া হয়েছে, এই নৈহাটির এই বাড়িতে। এবং তাদের আনানোর দায়িত্ব বেয়ারা রেখেছিলাম আমি, গিয়ে দায়িত্ব তুলে আমি নিয়ে আসতাম সঙ্গে এই করে।
দেবব্রত বিশ্বাস এরকম বলা যাবে না। সেইটি ওদের সঙ্গে পরিচয় করতে হবে না। ওরা অত্যন্ত পরিবারটি বিশ্বদার পরিবার অতিথি পরায়ণ। আমি তখন ওকে বললাম একদিন যখন পরিচয়টা গাঢ় হয়ে গেল, ডিমা আসতো আমার কাছে মাঝে মাঝে একটু লেখাপড়া করতে, তখন আমি একটু দেখিয়ে দিতাম পড়াশোনা। তো যাই হোক, তা ফলে ঘনিষ্ঠতা হওয়াতে ওই মল্লিক বাড়ির সঙ্গে, এবং সেখানে আমি একা না, আমার সঙ্গে যারা আমাদের বন্ধু বান্ধব তারাও দাপটে ওখানে যেত লোভে লোভে। কি লোভ না, ওদের বিরাট আম বাগান, সেখানে গেলে আমরা প্রচুর আম পাই, নানা রকম ফল খেতে পাই। পুকুর থেকে মাছ ধরে দুপুরবেলা আমাদের খাইয়ে দিতেন ওর মা কণিকা মল্লিক। ওরা অনেকেই তখন ছোট ছোট, ওগুলো তখন চোখ, এরাই তখন ছোট, পিঙ্কি দেখতে ছিল, গান গান করতো, হইয়ে করতো, গাছে উঠতো, এইসব করে বেড়াতো। তা সেই বাড়িতে আমি বললাম, তুই এক কাজ কর না, তোদের বাড়িতে তোর মা এরকম ইন্টারেস্টেড লেখালেখি, তোর মাকে বল না এইগুলো সব লিখতে। বলো মা করবে, মা তো হ্যাঁ পারবেন না কেন, যদি বিনোদিনী পারেন, বিনোদিনী যদি পারেন তার নিজের কথা লিখতে, সেটা ছেড়ে দেওয়ার পর তোর মা পারবেন না, কেন পারবেন না? যাই হোক, তখন ও খুঁচিয়ে খুঁচিয়ে একটা বই বার করেছিল, সেটা সাফিসিয়েন্ট ছিল, তার কয়েকটা গল্প ছিল। পরে আমি বললাম যে একটা ভালো করে একটা বই করো। তো সেই বইটি আমি করেছিলাম তখন, আমার সম্পাদনা আমার নাম, কিন্তু বইটি বেরিয়েছিল, এবং সেটা 25 বছর আগের কথা বললাম। এবং অত্যন্ত প্রিয় লেখা। উনি নেই এখন, ওর বাড়িতে যাওয়া আমাদের বন্ধ হয়ে গেছে এখন প্রায়। কখনো কখনো হয়তো ওদের গ্রামের যে চোট সংক্রান্তির পুজো তখন যাই, বা কখনো আমি তো পড়িনি। হ্যাঁ, এই লেখাটা কালি দিয়ে লেখা নয়, অশ্রু জলে লেখা, এইভাবে বিচার করি। গহন বিজন কথা, 4 দশক আগেকার কথা। লেখক সমরেশ বসু নৈহাটি বাড়িতে ছিল ফাল্গুনী সঙ্গীত শিক্ষায়তন। লেখকের স্ত্রী সুধাকণ্ঠী সেদিনে গৌরী বসু ছিলেন ফাল্গুনীর অধ্যক্ষা। সেখানে গানের ক্লাসে তখন আসতো 2 বোন, ভীমা আর কৃষ্ণা। ওরাও যেত হালিশহর থেকে, স্টেশনের পূর্ব দিকে জিটিয়া বাজার ছুঁয়ে বটতলা হয়ে সোজা নামনা, আর বিশাল বারিন্দ দিকে পেরিয়ে তারপর দেখা যেত বিজলি গ্রাম। অত দূর থেকে অগ্নিগর্ভ 70 দশকের মাঝামাঝি মাইলের রাস্তা পায়ে হেঁটে গান শিখতে আসতো ওরা নির্ভীক 2 বোন। গৌরী বসুর মাধ্যমে ওদের সঙ্গে পরিচয় হচ্ছিল গানের ক্লাসে। আমরা থাকতাম হালিশহর স্টেশনের পশ্চিম পৌর এলাকায়। স্টেশন থেকে আমাদের বাড়িও মাইল খানিকের পথ, কর্নেল কেপি উত্তর রোড। স্টেশনের পূর্ব দিকে পঞ্চায়েতের এলাকা, আজও তাই আছে। অবশ্য বেশি ছিল গাছগাছালি আর ফসলের ক্ষেত। কৃষ্ণাদের মল্লিক বাড়ি সবাই চিনত, ওরা ছিল বেশ সম্পন্ন সচ্ছল পরিবার। বাবা বিশ্বনাথ মল্লিককে সবাই চিনতেন বিশু মল্লিক নামে, সুন্দর, সুঠাম, সুপুরুষ স্ত্রী। খ্রিস্টান ভীমার একদিন নিয়ে গেল বিজলি বাড়িতে, আলাপ করিয়ে দিল পিতা বিশু মল্লিকের সঙ্গে। গ্রামের ভেতরে ছিল একাধিক পাকা বাড়ি, ওদের জমি জমা ছিল তখন অনেকটা। বিশু মল্লিক তার পূর্বপুরুষরা আশ্রয় থাকতেন অনেকদিন আগে কলতার পশ্চিমে ভূমিখণ্ডে জমিদারদের। এই প্রসঙ্গে একটা কথা বলি, প্রথম বিশ্বযুদ্ধের সময় ইংরেজ সরকার ঠিক করেন ওখানে একটি এয়ারপোর্ট করবে, মানে এয়ারস্ট্রিপ। সেই জন্যে ওদের যে জমিদারিটা ছিল, মানে মল্লিক বাড়ি, সমস্ত জমিগুলো সিজ করে নেওয়া হলো সরকারি তরফে। বদলে ওদের এইখানে অনেকটা জমি ওদের দিয়ে এক্সচেঞ্জ সিস্টেম করা হলো। যাই তাই এগুলো তো এখনকার জানারও কথা না। 100 বছর আগেকার কথা আর কি বা মনে রাখে, কালকের কথা আজকেই মনে রাখেন, তার কি হবে। যাই হোক, বিশ্বযুদ্ধের সময় ইংরেজ সরকার কলকাতায় যুদ্ধ বিমান উঠাজামান করে মল্লিকদের এই জমি জমা অধিগ্রহণ করে দেয়। সেখানেই তৈরি হয় বিমান ক্ষেত্র। খাদ্য দ্রব্য অস্ত্র শস্ত্র সেই বিমান ক্ষেত্র থেকেই পাঠানো হতো এখানে ওখানে। বাংলাদেশে ওয়ারের সময় এইখান থেকে কয়েকটা বিমান উঠে ওদিকে গিয়েছিল। আজও কলকাতার সেই বিমান ক্ষেত্রটি আছে। এখন তার প্রতিরক্ষা দপ্তরের নিজস্ব ঘাঁটি। 65 সালে পাক ভারত যুদ্ধের সময় বিমান ঘাটে
পাকিস্তানের যুদ্ধ বিমান থেকে সেখানে বোমা ফেলা হয়েছিল কলকাতা একটা। কলকাতার ভিটেমাটি ছেড়ে ওরা চলে আসে। যাই হোক, এইগুলো গেল। মনে আছে প্রথম দিন পরিচয় হল কৃষ্ণার মায়ের সঙ্গে। তার আন্তরিক ব্যবহার সবসময় মুগ্ধ করত। শান্ত স্নেহজড়িত কণ্ঠে থেকে কথা বলতেন। সামনে বিশাল উঠোনের এক কোণে লম্বা একটা গোয়াল ঘর, একাধিক গরু সেখানে, 7 কেজি দুধের কালো গাই, লম্বা বিশাল বারান্দা, বেশি ইটের গাঁথনি, তারপরে আড়াআড়ি ভাবে লম্বা পাকা দালান। ঘরের দেয়ালে ঝুলনো থাকতো বিশাল একটা দোনালা বন্দুক। আমরা একটু হাতে নাড়িটাড়ি দেখলাম, শোনানো থাকতো। কি বড়বাবু ছিল তো? যাই হোক, সেই মৌলিক বাড়িতে তখন বিরাট সংসার, পুত্র কন্যা মোট 10 জন। সব মিলিয়ে পরিবার বলতে গেলে সদস্য সংখ্যা তখন প্রায় 16। ছিল মুনিশ, বাগান আর চাষবাসের একাধিক লোকজন। নৈহাটিতে সাইকেলে যেতে তখন লাগতো প্রায় মিনিট 15। ভূষু মল্লিক মশাই সাইকেলে চেপে অক্লেশে চলে যেতেন নৈহাটি বা চেদো। কখনো চেদোয়া পেরিয়ে উত্তরে কাঁপা বা কাঁকড়াপাড়া। কেনাকাটা করতে গেলে পেছনে পড়ে থাকতো পাল্লাদা, শালিদা, বাসির থানের হাটে অথবা বাবা গাছি। সমরের বসু বিজনেস টানে একবার গিয়েছিল সেই মল্লিক বাড়িতে। যাই হোক, তারপরে বেশ মনে আছে এই ঘটনাটা আমাকে খুব স্পর্শ করে। আজও আমার পড়তে গেলে কেমন যেন ভেতরটা শিরশির করে ওঠে। বেশ মনে আছে, সেবার চৈত্র সংক্রান্তির মেলা ছিল ওদের গ্রামে। ব্যাগ ভর্তি ওদের বাগানের পাকা সুস্বাদু আম এবং ব্যাগ আমাদের হাতে। ফিরে আসার সময় নিয়ে আসতাম ব্যাগ ভরে। মা বলতাম দিয়ে নিয়ে যাক, আর বাড়িতে নিয়ে যাক। ওই লোকের আমরা প্রতি বছর ওই সময়টা আম পাকড়ি দিয়ে হাজির হতাম। আলের পথ ধরে গধূলি বেলায় ঘরমুখ হয়েছিলাম আমরা। পেছনে ছিল সংক্রান্তির মেলা দেখে ফেরা এক চাষি পরিবার। কর্তা, বাড়ির বউ আর 2টি বাচ্চা। বাচ্চাটির হাতে খেলনা। ছোটটি মায়ের কোলে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছে। হঠাৎ মেঘ জমল পশ্চিম কোণে। অন্ধকারে ছেয়ে গেল সারাটা মাঠ। তাড়াতাড়ি পা চালিয়ে তখন আমরা এগোচ্ছি গ্রামের সীমান্তে। অদূরে বারেন্দ্র দিঘির পথ। হঠাৎ আকাশ কাঁপানো বিরাট শব্দে বাজ পড়বার আওয়াজ এলো কানে। চোখে তখন শুনল অন্ধকার। একটু পরেই পেছনে শোনা গেল অসংখ্য কান্নার কোলাহলের শব্দ। তাকিয়ে দেখি আমাদের পেছনে আসতে থাকা সেই চাষি পরিবারটি বাজ পড়ে পলকে ঝলসে বিচ্ছিন্ন। ওরা ছাইয়ের দড়ি হয়ে ধান খেতে ওরা মিশে আছে। ভয়ে আতঙ্কে আমাদের রক্তহীন হয়ে এলো। এরপর ফেরার পথে আমাদের কথা বলার মতো অবস্থা ছিল না। তারপর গরমের সময় আমের টানে আর ওদিকে যেতে মন চাইতো না। সেই দুঃস্বপ্নের স্মৃতি তারা করেছিল বহুকাল। তারপর দেখতে দেখতে বোঝা গেল গ্রাম বিজ্ঞান মানচিত্র। গ্রামের বুক চিরে কল্যাণী এক্সপ্রেসওয়ে হলো চোখের সামনে। এখন ভয়ে ভয়ে রাস্তা বেরোয় মল্লিক বাড়িতে যেতে। প্রতিদিন অ্যাক্সিডেন্ট সেই এক্সপ্রেসওয়েতে। নেমে পড়ি ভয়ে সাইকেল থেকে। গ্রামের রাস্তায় এখন মোটর সাইকেলের দাপাদাপি। মোটর গাড়ির নজর পড়ে এখন বিজনি গ্রামে। আর জমির দাম এখন আকাশ চুম্বি। কৃষ্ণা এখন কলকাতায়। ভীমা থাকে পাইকপাড়ায়। ওদের ছেলেমেয়েরা এখন সাবলক প্রতিষ্ঠিত। এখন ওদের গ্রামে চাষবাসও ক্রমশ উঠে যাচ্ছে। দুপাশে জমি কিনে কারখানা হচ্ছে। বিজনা আর বিজন ভূমি থাকবে না। সময় তার শরীরে থাবা বসাচ্ছে। শুরু হচ্ছে জিন্দল গোষ্ঠীর কারখানা। মনে পড়ে সেই মল্লিক বাড়ি গেলে মাঝে মাঝে কত গানের আসর বসছে। গরিব বসু একবার গান গিয়ে সঙ্গে মাতিও তুলেছিলেন। কৃষ্ণার মা ছিলেন সঙ্গীতের প্রবল অনুরাগী। নিজেও তিনি ভালো গান গাইতেন। কৃষ্ণার মাতুর পরিবার থাকতেন গঙ্গার উপরে, হুগলি জেলায় বদ্রিবাটিতে। ইনসিডেন্টালি বদ্রিবাটি আবার আমারও মামার বাড়ি। তাই যাই হোক,
তাঁরা ছিলেন শিল্প সাহিত্যের সঙ্গীতের প্রবল অনুরাগী। তাই কৃষ্ণা ও ভীমা অন্যান্য মেয়েদের গ্রাম থেকে অর্ধ শতাব্দী কাল আগেই গান বাজনা শেখাবার ব্যাপারে সম্মতি দান করেছিলেন বিশ্বনাথ ও কণিকা মল্লিক। ভাবতে পারেন আজকের পরিপ্রেক্ষিতে চারপাশে তো খবরের কাগজ খুললেই দেখেন দিনকাল কেমন বদলে গেছে, কত ভালো দিন এসে গেছে আমাদের জীবনে। তখন ওই দুটি মেয়ে অল্প বয়সী তার ওইখান থেকে সাইকেল চালিয়ে চলে আসতো এখানে গান শিখতে। গ্রামের মল্লিক বাড়ির মেয়েরাই প্রথম তাদের উৎসাহে বাইরে প্রথম পা বাড়ায়, আর অন্যান্যরা স্নিগ্ধা, রমা জাতীয় স্তরে ডিসকাস থ্রো, লং জাম্প, হাই জাম্প, দৌড়, অন্যান্য খেলায় ভালো দল রেলওয়ে ভারতে প্রতিনিধিত্ব করেছে দীর্ঘকাল। স্নিগ্ধা তো খেলোয়াড় হিসেবে চাকরিও পেয়েছে। এখন সাঁইয়ের ভুবনেশ্বর কোচিং সেন্টারে সে কোচিংয়ের কাজেও যুক্ত। মল্লিক বাড়ির জন্য আজ আমাদের গর্ব হয়। এসবই শ্রীমতী কণিকা মল্লিকের উদাহরণ, আধুনিক ধ্যান ধারণার ফল, আর বিশ্ব মল্লিক স্বয়ং। যখন দেখলেন যে স্বাধীনতা সংগ্রামী ছিলেন, বললো যে তুই কি রে, এরকম একটা বাড়ির মেয়ে, এরকম একটা বাবার মেয়ে, তোর মনে হয় না বাবার জন্য কিছু করি? তা তখন আমি ভাবলাম হ্যাঁ সে তো আমার মনে তো একটা সুপ্ত ইচ্ছা আছে। তা আমি তখন সত্যি কথা বলতে স্বপনদা এবং মামনদা এই দুজনের উৎসাহতেই এই অনুষ্ঠানটা করা। তারপরে যাই হোক হলো, এবং আপনাদের মতো মানুষকেও পাশে পেলাম, এটাও আমার পাওয়া। এবং সকলে এত আন্তরিকতার সাথে এসছেন, আমি কিন্তু কাউকেই চিনি না। সত্যি কথা বলতে এই অনুষ্ঠানে আমি আমার ভাই বোনেদের ছাড়া এবং আমার দৈবিকের গ্রুপ ছাড়া আমি যাকে দেখছি, যারা এখানে সম্মানীয় অতিথি এসছে, আমি কিন্তু কাউকে চিনি না। তাহলে কার টানে কার আহ্বান এসছে, এর জন্য আমি আমার বাবাকে আমার প্রণাম জানাই। একদম আমি আমার বাবার নিশ্চয়ই কর্ম সেটা ছিল, তাই জন্য এইসব মানুষ এসছে। একটা জনকে আমি চিনি না, খালি যিনি গান করলেন নবদ্বীপের ওনাকে এখানেও আমার নিশ্চয়ই ওই যে মানে সৎ কাজের সৎ জিনিসের একটা আছে, সেটা হচ্ছে বিশ্বনাথ মল্লিক। উদার চেতা না হলে এই আমার বোনের পরে সময় থাকলে সেও বলবে সে সাই করছিল, না হলে ওই জায়গা থেকে আমরা গান বাজনা শিখেছি এখানে। সে একটা সায়ের বিশাল কোচ, আমরা একদম টপ র্যাঙ্কের কোচ হয়ে সে রিটায়ার করেছে। সব কিছু সেই জন্য হয়েছে। আমার মল্লিক পরিবার, আমার মেসদা তো বলেছে, আমার ছোট ভাই এসছে, ভাইপো বজিয়ে সকলে আছে পেছনে। তাছাড়া যাদের আমি চিনি না, অথচ যাদের আন্তরিকতায় আমি গর্বিত আছি, আমি যাদেরকে পেয়েছি এখানে, তাদের জন্য আমি সত্যি কৃতজ্ঞতা। আমি আমার আবার বাবা মাকে প্রণাম জানাই, সকলকে কৃতজ্ঞতা আন্তরিকতা জানিয়ে পরপর যারা আছে আপনারা একটু একটু করে সবাই আমার বাবার উদ্দেশ্যে নিবেদন করুন, তাহলে আমি সত্যি খুব খুশি হব। প্রতি বছরই করবেন এই দিনে, প্রতি বছর করবেন এই দিনে। এবার মঞ্চে আহ্বান করছি নন্দিনী রায়। আমরা সকলে যে কজন আছি ছবিটা পাঠাচ্ছি তোমার, এটা লিঙ্কটা করলে ছবি পাঠাচ্ছি। একটু করতালি হোক, আর একবার ভালো লাগে করতালি। তবে মায়ের নামটাও দিয়ে দিবেন। হ্যাঁ, মায়ের নামটা মা বাবা। কিসের কার্ড দিচ্ছিল এতক্ষণ? এই অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটা এটা খুব ভালো হয়, খুব ভালো হয়। উপস্থিত সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। আর আজকে এমন একজন মানুষের জন্মদিনে উপস্থিত হতে পেরেছি, তার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। সংগ্রামী বিশ্বনাথ মল্লিকের আজকে 105তম জন্মদিন আজকে এই পালন করা হচ্ছে এত সুন্দরভাবে, আর এত সুন্দর অনুষ্ঠানে আমি সামিল হতে পারছি, তার জন্য যারা আয়োজক তাদের সকলকে আমার প্রণাম। আমি শুরু করছি ভারতবর্ষ কবিতাটি দিয়ে। নাম লিখতে হবে না, লিখে নেবো। এই দিদি একটা কারিগর তো। এখানে তিনটে, ওখানে তিনটে, সেখানে তিনটে ঢেউ, এ তল্লাটে তারা ছাড়া মনীষী নেই কেউ। হারে রে রে চিৎকার শুনে সবাই পগার পার, কেবল একটি হাবাগোবা ছেলে নাম ভুলে গেছে তার। তার দু চোখের দৃষ্টি কেমন স্বপ্নের মতনই, আমির খানের মুখের সঙ্গে একটু রয়েছে মিল।
সবাই ধরলো, মারলো, বললো বল জয় শ্রীরাম। ছেলেটি বলল রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম। আরো একবার বলল বলতো আল্লাহু আকবার। ছেলেটি বলল দৃঢ় ছিল, অতীশ দীপঙ্কর। সবাই ধরলো, মারলো, বলল কোনখানে তোর ঘর? ছেলেটি বলল ভারতবর্ষ, সবরমতীর চর। ভারতবর্ষ, সবরমতীর চর। পরে কবিতা প্রিয়তমা সুখ। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিশিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে। নক্ষত্র নিয়ন্ত্রিত নদীর মতো দড়ি নেবার অপরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতে। আজ দেখি আমার সৈনিকের করা পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি। আজ নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ। চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি, কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের করা পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তার শীতল হাওয়া। প্রতি মুহূর্তে শ্লথ হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক। রাতে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসারে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার হৃদয় জ্বলেছে অনুশোচনার অঙ্গারে। তোমার আর তোমাদের ভাবনায় তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে, ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারে আর মরকের দুঃসহ আঘাতে। বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব, আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্রে। জানি না আছো কি নেই, দুর্ভিক্ষের ফাঁকার বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে জানি না, তাও তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মাম্ভর আশায়। ঘরে ফেরার সময় এসে গেছে, জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে। জানি সংবর্ধনা রটবে না লোকমুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার। তবু একটি হৃদয় নেচে উঠবে জানি আমার আবির্ভাবে, তোমার হৃদয়। যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে। পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়া, আর সামনে নয় এবার পেছন ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্য। প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি? উত্তর তার তিউনিশিয়া পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেলে, অথচ নিজের ঘরেই নেই যার বাতি জ্বালার সামর্থ্য। আমরা একসঙ্গে তো যাবো, সময় একদম আমরা শেষ প্রান্তে। ভালো লাগছে এরকম একটি সুন্দর অনুষ্ঠান মল্লিক পরিবার থেকে আয়োজন করেছেন, এবং সহযোগিতায় সেই রৈবিক সুদূর কসবা কলকাতা থেকে তারাও এখানে এসেছেন, এবং মল্লিক পরিবারের প্রত্যেকটা মানুষ এখানে উপস্থিত হয়েছেন। আমরা কখন যেন
সেই আত্মার আমাদের সেই যে আত্মিক সেই সম্পর্কটা কিন্তু গড়ে গেছে আমাদের। আর কৃষ্ণাদির সঙ্গে আমাদের বিশিষ্ট প্রাবন্ধিক স্বপন মৈত্র মহাশয়ের জন্যেই কিন্তু কৃষ্ণাদির সঙ্গে পরিচয়। তিনি না থাকলে এই পরিচয়টা আমাদের হতো না। আজকে সেই মানুষটার জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকেই, এবং কৃষ্ণাদিকে ফোনে কথা হয়েছে অনেকক্ষণ, কিন্তু এসে আমরা দেখলাম, সত্যি আমি রিক্ত হলাম। আর আমার জন্য কোথাও মনে হলো রক্তের সম্পর্ক না থাকলেও যেন মনে হলো কোথাও একটা সম্পর্ক স্থাপন হয়ে গেল। সত্যি ভীষণ ভালো লাগলো। আর যে মানুষটার প্রতি এত সুন্দর, যে মানুষটা যার সম্পর্কে এত ভালো ভালো কথা জানলাম, মন তো ভরে গেল, অজানা কিছু কথা জানলাম। কাছের রানাঘাট নৈহাটি আমরা কিন্তু জানি না, সেই প্রচার নেই, প্রচারের আলো নেই, তাই আমরা জানি না। আজকে জানলাম অনেক কিছু। খারাপও লাগছিল, খারাপের মধ্যে ভালোও লেগেছে যে অনেক জানলাম। অন্তত কিছু মানুষের কাছে আমাদের এই স্বাধীনতা সংগ্রামী বিশ্বনাথ মল্লিকের বার্তা পৌঁছাতে পারবো। অন্তত কিছু না হোক এই জেনারেশনের কাছে কিন্তু গল্পটা করতে পারবো। কেউ না বলে আমি অন্তত করবোই কিছু মানুষের কাছে। এটা আমার আজকে বাড়তি পাওয়া। তো সবাইকে এবং স্বাধীনতা সংগ্রামী বিশ্বনাথ মল্লিকের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আমি স্বাধীনতার উপরে একটি কবিতা, কি আমাদের স্বাধীনতা, সেই বিষয়ে একটি কবিতা পরিবেশন করছি। স্বপ্না গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা। ছেলেটা লজেন্স ব্যাগে বেচে টাকায় 3টি, ঘোরে মাঠে ময়দানে রেল স্টেশনে, প্রতিদিন 20 টাকা পেলে তবেই মেলে আহার আর একটু আশ্রয়। মালিকের তেমনই কড়া অর্ডার, সারা দিন ঘোরে আর লজেন্স বিক্রি করে। সুর করে প্রতিদিন একটি কথা বলে যায়, বাবু লেবু লজেন্স। খিদে পেলে খান, তেষ্টায় করুন পান, খিদে তেষ্টা সব হবে ছত্র খান। বলতে বলতে বেলা শেষে তার খালি পেট গুলিয়ে ওঠে, তেষ্টায় ছাতি ফেটে যায়। তবু তবু একটি লজেন্স মুখে তুলতে ভয় হয়। একটি লজেন্স মুখে তোলা মানে 20 টাকা কমে যাওয়া, আর 20 টাকা কমে যাওয়া মানে এক থালা সাদা ভাতের স্বপ্ন আরো দূরে সরে যাওয়া, রাতের আশ্রয়টুকু হারিয়ে ফেলা। এক থালা সাদা ভাতের জন্যই তো মরিচিকার মতো লজেন্সের বয়ামে চামচের রিং রিং সুর তুলে শহরময় ঘুরে বেড়ানো। 15ই আগস্ট, 15ই আগস্ট ছেলেটির কাছে স্মরণীয় দিন। 15ই আগস্ট স্বাধীনতা দিবস বলে নয়, ছেলেটি স্বাধীনতার মানে বোঝে না। ও জানে এই দিন সকাল থেকে মিছিলে তার লজেন্সের চাহিদা বেড়ে যায়। আর সেই দিনই সে প্রথম দুপুর গড়িয়ে যাওয়ার আগেই 20 টাকা হাতে পায়। আর সেই দিনই সে প্রথম দুপুরে ফুটপাতের হোটেলে এক থালা সাদা ভাতে একটু তরকারির ছোঁয়া পায়। ও তখন গোগ্রাসের ভাত খায়। স্কুলের ছেলেমেয়েরা স্বাধীনতা উদযাপনের গান গায়, সুজলাং সুফলাং মালায়াজ শীতলাং শস্য শ্যামলাং বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম।
ছেলেটা গানের মানে বোঝে না, ও বোঝে এই দিন সকাল থেকে এই গানটা সবাই গায়, আর এই দিন সে দুপুর হতে না হতে এক থালা ভাতে একটু তরকারির ছোঁয়া পায়, এক থালা ভাতে একটু তরকারির ছোঁয়া পায়। বিশ্বনাথ মল্লিকের সম্বন্ধে দু চার কথা দিয়ে তার পরিবারের সদস্যদের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের এবারের মতো পরিসমাপ্তি আমরা করব। উপস্থিত সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। 3 মাস আগে কৃষ্ণাজি বলেছিলেন একটা অনুষ্ঠান হবে, আজকে তার পরিসমাপ্তি হচ্ছে। তার বাবার স্মৃতিতে সুন্দর অনুষ্ঠান। স্বাধীনতা সংগ্রামী নৈতিতে অনেক আছেন, তার মধ্যে আমাদের প্রাঙ্গণে রয়েছে প্রমথনাথ মিত্রের, তার সাথে বিশ্বনাথ চৌধুরী ছিলেন। আমার কাছে একটা ঐতিহাসিক বই আছে, আমি প্রকাশ করেছি, অতীতে নয়াটি, তাতেও বিশ্বনাথ চৌধুরীর নাম রয়েছে। বিপিন বিহারী গাঙ্গুলির সাথে তিনি কাজ করতেন। জানতাম না আজকে কী অনুষ্ঠান, কৃষ্ণাদে আসতে বলেছিলেন, স্বপনদা আসতে বলেছিলেন, তাই এসছি। যাক, রাত হচ্ছে। হামাগুড়ি শঙ্খ ঘোষ। ঘুমটা ভেঙে গেল হঠাৎ, বাইরে কি ঝড় হচ্ছে, দাবাদাবি করছে জানলার পাল্লা দুটো, মাঝে মাঝে বিজলি ঝলকাচ্ছে। ফের শুয়ে পড়তে গিয়ে সেই বিদ্যুতের ছটফটে আলোয় মনে হলো ঘরের মধ্যে যেন হামা দিচ্ছে কেউ। কে ওখানে, কে? হামা কোনো শব্দই করে না। উঠে আসি কাছে, আবারও জিজ্ঞেস করি, কে আপনি, কি চান? সে তবু নিশ্চুপ থেকে এ কোণে ও কোণে ঘুরছে, মাথা তুলছে না কিছুতেই, চোখে চোখ নয়। কিছু কি খুঁজছেন আপনি? শুনতে পাচ্ছি কিছু, ঠিকই খুঁজতে তো হবেই, পেলেই বেরিয়ে যাব নিজে নিজে হেঁটে। কি খুঁজছেন? মিশরে বললেন তিনি, মেরুদণ্ড খানা। সেই মুহূর্তে বিদ্যুৎ ঝলকালো ফের। চোখ চোখে দেখি একা নয়, বহু বহু জন একই খোঁজে হামা দিচ্ছে, এ কোণে ও কোণে, ঘর জুড়ে। চলেন। ধন্যবাদ। কবি অনুষ্ঠানের আমরা কথা শুনবো, কিছু কথা, সংক্ষিপ্ত কথা, কারণ সময় শেষ হয়ে গেছে। মঞ্চে উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে করছি যে আমার বাবা বিশ্বনাথ মল্লিক, তাকে স্মরণ করে, তাকে উদ্দেশ্য করে আজ এই অনুষ্ঠান। আমি বলতে এইটুকু জানাতে চাই যে বাবা বন্দুকটা কোথায় পেলেন, যে বাক স্বীকার করলেন। আমাদের বাড়ি বেশ একটু জমি নিয়ে, 4.5 বিঘে কি তার বেশিও হতে পারে। তার পাশে যে বাড়িটা ছিল, বাবার তখন বয়স 32 কি 34 আনুমানিক এরকম একটা। সেই বাড়িতে ডাকাত পড়েছিল। ডাকাতের চিৎকার, তখন এত জনসংখ্যা ছিল না, গ্রামের লোক খুব কম ছিল। আর আমাদের মল্লিক পাড়ায় যেখানে বাড়ি, সেই মল্লিক পাড়াতেও মানুষ খুব কম ছিল। সেই কঠিন আর্তনাদ, বাঁচাও বাঁচাও, ডাকাত পড়েছে। গ্রামের লোক বেরোতে তখন খুব ভীত, কেউ জানে গেলেই প্রাণ যাবে। তখন কারুর কাছে বন্দুক নেই, কিচ্ছু নেই, লাঠি ছাড়া আর কিচ্ছু ছিল না মানুষের কাছে। বাবার ভীষণ সাহস, প্রচন্ড শক্তিমান, তার সাথে কোনো সাধারণ মানুষের মেলালে হবে না। সে একেবারে আমরা প্রচন্ড গর্ববোধ করি বাবাকে নিয়ে। বাবা নিজে এগিয়ে যায়। ডাকাতের সংখ্যা অনেক ছিল, তারাও বাবাকে মেরেছে, কিন্তু বাবা পিছপা হয়নি। বাবা তখন একটা ডাকাতকে ধরে গাছে বেঁধে রাখে, খবর যায় থানায়। থানা থেকে পুলিশ আসে, বীজপুর থানা, তখন এসে বাবাকে তখন গভর্নমেন্ট থেকে ওই বন্দুক সোনার মনোগ্রাম করা অ্যাওয়ার্ড করা হয়। প্রথম বন্দুক বাবা পায় গভর্নমেন্ট থেকে। সেই বন্দুক দিয়ে বাবা প্রথম বাঘ মারেন। যখন বাঘ মারেন, বাবা মোট 7টি বাঘ মেরেছেন। কল্যাণী, সালতে বা বিন্যাতেও একটু ভেতর দিকে।
তখন বাবা দেখছেন বাঘ মারতে গেলে বন্দুক ঠিক যথেষ্ট নয়, আরও উচ্চমানের কিছু দরকার। অথচ এখন যেমন একটা পাখি মারলে, কিছু জন্তু মারলে সেটা দোষের হয়, তখন মানুষ বাঁচার জন্য বাবাকে ডাকতো, তাদের জীবজন্তু রক্ষা করার জন্য, যে এসো মারো, আমাদের বাঁচাও, আমরা বেরোতে পারছি না, ভীষণ কষ্টের মধ্যে রয়েছি, আতঙ্কে রয়েছি। তখন গভর্নমেন্ট থেকে ফের অ্যাওয়ার্ড দিল রাইফেল, যার আমি ঠিক বলতে পারবো না, মেসটা বলতে পারবে, বিরল প্রজাতির একটা রাইফেল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যাওয়ার্ড করলো। সেই দিয়ে বাবা তখন বিভিন্ন জায়গায় গিয়ে বাবাকে ডাক করতো। কুকুর তো ছিল, বাবা যখন 100 স্কুলে লেখাপড়া করেছে, কাঁচরাপাড়ার মানুষ হয়েছে, তখন সাহেবদের এলাকা, সাহেবদের সাথে তার ওঠা বসা ছিল, সেই জন্য সে তুখর ছিল। যেমন আমরা বাংলা বলি, শুধু বাংলা না, ইংরেজি, আর বাড়ির তখন কাজের লোককে চাকর বাকর বলা হতো, সেই তারা ছিল সাঁওতাল। সেই জন্যে এই 3টে ভাষায় এত পারদর্শী ছিল যে কারোর পক্ষে বোঝা সম্ভব ছিল না আসলে এর মাতৃভাষা কোনটা। তো সেই রাইফেল পাওয়ার পর বাবা মানে নিজের প্রাণ বা ফ্যামিলি কোনো দিন পিছপা হয়নি, সেইভাবে একের পর এক স্বীকার করে গেছেন। আমার নিজের দেখা, আমাদের বাড়ির বাইরেই ছিল ফুল বাগান, আমি বাবার সাথে কাজ করছিলাম, মানে ফুল গাছের টুকিটাকি, তখন আমি ভীষণ ছোট, পাশেই একটা পুকুর, আমাদের বাড়ির বাগান তখন কাঁটা তার দিয়ে ঘেরা, চিৎকার আসছে, ডুবে গেল ডুবে গেল ডুবে গেল। বাবা দৌড়ে গিয়ে, বাবা বেশিরভাগ সময় বাড়িতে যা কাজকর্মের মধ্যেই থাকতেন, হাফ প্যান্ট পরা, সেটাও মানে সুন্দর একরকম, কারণ ওনার পোশাক আশাক যেহেতু সাহেবদের সাথে ওটা বসা একদম অন্যরকম ছিল সেই সময়, এখনকারের নয় দিনটা, সেটা ভাবতে হবে। বাবা ওই কাঁটা তার ডিঙিয়ে লাফিয়ে জলে ডুবে ছেলেটাকে টেনে তুলে পা ঘুরিয়ে, তখন ডাক্তার বদ্যি কোথায় কোথায় হসপিটাল, কিচ্ছু নেই, যা নিজেদের করতে হবে, সেই পেট চেপে ধরে আমার চোখে দেখা, তারপরে জল বেরিয়ে গেল। বাবা বললো আর কোনো চিন্তা নেই, ঠিক আছে, বেঁচে গেছে। কোনোদিন আমাদের কোনো ব্যাপারে বাবাকে না বলতে দেখিনি আমরা। আমাদের আমবাগান অনেক, আজ যখন প্রকাশ হয়েছে বলতে বাধা নেই। ঝড় উঠলো তো আমরা সবাই এক এক বোন এক এক বাগানে চলে যেতাম। আমরা যখন ছোট তখন 2টো কুকুর ছিল বাড়িতে, একটা অ্যালসিশিয়ান একটা স্পিচ, তার আগে সব ওই রকম হিংস্র শিকারি কুকুর থাকতো। তো যাই হোক, এক কুকুর 2টো বাগান গেল সাথে, তো কোনোদিন কারোর মাথায় আসেনি একটা মেয়ে বাগানে যাচ্ছে কোনো অসুবিধে পড়তে পারে, কেউ কোনোদিন পড়েনি। এতটাই বাবাকে সব শ্রদ্ধা সমীয়, বা তখন এরকমই ছিল। আমার মনে আছে, আমার একটুকুন মনে আছে, আমি তখন খুব ছোট, কৃষ্ণাদি ভীমাদি সব ছিল। দুপুরবেলা গাছে বলছে ওঠ পারবি, 2.5 থেকে 3 বছর বয়স হবে আমার। আমি যা হোক কুতিয়ে কাতিয়ে গাছটাকে জড়িয়ে উঠেছি, আর নামতে পারছি না। এবার আমি কাঁদছি, বাবাকে গিয়ে ডেকে আনলো, তখন হয়তো 2টো হবে। বাবা আমাকে কোলে করে নামিয়ে নিয়ে এলো, কিন্তু আমাকে বকলো না যে তুই কেন উঠেছিস, বা ওদের বললো না কেন এই ছোটটাকে তুলেছিস। এইরকম আমরা সহযোগিতা, সাহস সব সময় পেয়ে গেছি। এই বলেই আমি শেষ করছি। হয়তো বা কাক হয়ে ধরো উপরে, ধরো এদিকে। এই যে স্বাধীনতা সংগ্রামী, স্বর্গীয় স্বাধীনতা সংগ্রামী বিশ্বনাথ মল্লিক, স্বাধীনতা সংগ্রামী, তার স্মরণে আজকে নৈহাটি ঐক্যতানের দ্বিতলে যে স্মরণসভা অনুষ্ঠিত হলো এবং বহু মানুষের সমাগমে, কি বলবেন আজকে? আপনার উদ্যোগে নেতৃত্ব হয়েছে। হ্যাঁ, আমার উদ্যোগে যেমন হয়েছে, আজ আমি সত্যি গর্বিত। আমি এরকম একটি বাবার মেয়ে, যে এত যার অবদান আছে সমাজে, কিন্তু কেউ সেটা জানে না, জানতে পারেনি, যেটা জন্যে আরও আমার এটা করার উদ্দেশ্য। এবং সেটা যে সার্থক হয়েছে, তার মতো এইরকম উদার চেতনা, শিকারী এবং স্বাধীনতা সংগ্রামী, আরও কত বলবো, পশুপ্রেমী, প্রকৃতিপ্রেমী, সেই মানুষটার
যে আজ একটা অনুষ্ঠান করতে পারলাম 105তম জন্মদিনে সমরেশ বসু মঞ্চে, এটা আমার কাছে সত্যি একটা পাওয়া, এটা আমার পরিবারের কাছে পাওয়া। আমি সকলকে আমার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো এবং সকলের কাছে আশীর্বাদ চাইবো যেন আমি প্রতি বছর এই 20শে আগস্ট বাবার জন্মদিনটা আমি পালন করতে পারি। সকলকে আমি আমার কৃতজ্ঞতা জানিয়ে এবং যে সমস্ত চ্যানেল আমাকে বলতে বলছেন, বলছি আজকে যে এই যে স্বাধীনতা সংগ্রামী যে বিশ্বনাথ মল্লিকের এই স্মরণসভা থেকে যেখানে আপনি আজকে প্রোগ্রাম করলেন নৈহাটিতে, সেই নৈহাটিবাসীকে কী বার্তা দেবেন? শুভ কী বার্তা দেবেন, কী শুভ বার্তা দেবেন? সুবার্তা দেবো যে নৈহাটির এই যে হলে করলাম, তাহলে তো আমাকে আবার একটু বলতে হয় এই সমরেশ বসু মঞ্চ, যে বাড়িতে ছোট থেকে আমি গান শিখে বড় হয়েছি, তা সেই মঞ্চের প্রতিও আমার একটু দুর্বলতা ছিল এবং নৈহাটিবাসীর কাছে আমার এটাই জানবো যে আমি সেই পুরনো জায়গায় এসে এবং বাবার এই যে স্মৃতি তর্পণটা করতে পারলাম, এটাই নৈহাটিবাসীর কাছে আমার বার্তা। আপনার নামটা বলবেন? আমার নাম কৃষ্ণা মল্লিক সাহা, এখন হয়েছি কৃষ্ণা সাহা।